স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি মির্জা সাকিব। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা বিএসএফের, বিজিবির শক্ত অবস্থানে পণ্ড। পাবনার বেড়া উপজেলায় চরবাসীর নৌ অ্যাম্বুলেন্স পড়ে থেকে নষ্ট, সেবা পাননি কেউই। নারী সাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল সন্ধ্যায় 10 বছর পর মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। এবারে বিস্তারিত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে অবৈধ পুশিনের আরেকটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে এই অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। সবশেষ মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির প্রতিরোধে ওই 6 জন প্রবেশ করতে পারেনি। তারা বর্তমানে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন। এদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী এবং এক শিশু রয়েছে। এছাড়া শুক্রবার লালমনিরহাটের 3টি সীমান্ত পয়েন্ট দিয়ে 33 জন, নওগাঁয় 17 জন, লালমনিরহাটে 11 ও পঞ্চগড়ে অন্তত 10 জনকে পুশিনের চেষ্টা করে ব্যর্থ হয় বিজিবি। এবার লালমনিরহাট থেকে সীমান্তের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হক। কথা বলবো তার সাথে। মাহমুদুল, গতকালের অবৈধ পুশিনের চেষ্টার পর সীমান্তে বিজিবির অবস্থান কেমন দেখছেন? বাহিনীর পক্ষ থেকে কি বলা হচ্ছে? কোনো ব্রিফিং পেয়েছেন কিনা আপনারা? গতকালকে মানে শুক্রবারে যে বিএসএফ এর পক্ষ থেকে যে পুশিনের চেষ্টা করা হয় সেটি গত রাত এবং আজকে ভোরের মধ্যে কিন্তু সেই সন্দেহভাজন ব্যক্তিদের কিন্তু বিজিবির চাপে তাদেরকে সরিয়ে নেওয়া হয়। ভারতের ভূখণ্ডের নিজস্ব জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং আজকে আমরা সারাদিনে এই ধরনের নতুন করে পুশিনের চেষ্টার কিন্তু কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি, যে কারণে বলা যায় যে আজকে লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। এবং বিজিবির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে নতুন করে যাতে কোনো পুশিং এর চেষ্টা না হয় এবং পুশিং যদি করা হয় সেক্ষেত্রে বিজিবি তাদের শক্ত অবস্থান রেখেছে, সেটা তথ্য আমাদেরকে জানানো হয়েছে। এবং পুরো লালমনিরহাটের সীমান্ত জুড়ে কিন্তু বিজিবি তাদের অবস্থান শক্তিশালী করেছে। বিশেষ করে যেসব জায়গায় পুশিনের প্রবণতা বেশি রয়েছে সেসব জায়গাগুলোতে বিজিবি কড়া টহল দিচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগণের সহায়তা নেওয়া হচ্ছে, যাতে কোনো ধরনের তথ্য যদি পাওয়া যায় যে বিএসএফ এর পক্ষ থেকে যদি নতুন করে আবার সাধারণ যেসব নাগরিককে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করানো হচ্ছে তাদেরকে যদি জড়ো করা হয় সেক্ষেত্রে যাতে দ্রুত তথ্য বিজিবিকে জানানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু গোয়েন্দা এবং স্থানীয় জনগণের সহায়তা নেওয়া হচ্ছে। এবং গণমাধ্যমকে জানানো হয়েছে যে নতুন করে যদি এরকম কোনো আরো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে তারা সর্বোচ্চ চেষ্টা করবে এবং সতর্ক থাকবে যাতে বিএসএফ এই নতুন করে পুশিং এ সফল না হয়। মোট কথা এখন স্বাভাবিক রয়েছে আজকের দিন পর্যন্ত। পরবর্তীতে কি পরিস্থিতি দাঁড়ায় সেটা বিজিবির পক্ষ থেকে আবার আমাদেরকে জানানো হবে এবং এখানে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারাও কিন্তু বিজিবির সাথে সরাসরি যোগাযোগ রাখছেন। তো আজকে এই লালমনিরহাট সীমান্ত জুড়ে এই হচ্ছে বিএসএফ কর্তৃক পুশিং এর সর্বশেষ অবস্থা। লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন মাহমুদুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি আরও জানান, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত যানবাহনের চাপ ও একাধিক গাড়ি বিকলের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অন্তত 16 কিলোমিটার অংশে যানজট তৈরি হয়েছে। যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত এই যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেল থেকেই যমুনা সেতুর পশ্চিম পার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ দেখা যায়।
ফলে সেতুর পশ্চিম পাড় থেকে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। এক পর্যায়ে তা আরও কয়েক কিলোমিটার বেড়ে যায়। যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, যমুনা সেতুর উপর প্রায় 15 থেকে 16টি গাড়ি বিকল হয় ও দুর্ঘটনা ঘটে। এতে এই পরিস্থিতি তৈরি হয়। শনিবার দুপুর থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। দুই সালে পাবনার বেড়া উপজেলার চরবাসীর জন্য একটি নৌ অ্যাম্বুলেন্স দেয় সরকার। তবে একদিনের জন্য সেবা দিতে পারেনি অ্যাম্বুলেন্সটি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে থেকেই নষ্ট হয়ে গেছে যানটি। যমুনা নদী বেষ্টিত পাবনা বেড়া উপজেলা। এখানকার কমপক্ষে 25টি গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম নৌকা। দীর্ঘদিন এই মানুষগুলো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত উপজেলা বা জেলা হাসপাতালে নিতে নৌকা বা ট্রলারের বিকল্প নেই। রোগী লিয়ে রাত 8টার পরে নৌকা না পাওয়ার কারণে দেখা যায় রোগী লিয়ে আমার মরণ ছাড়ার কোনো গতি নাই। ওবার থেকে আরো রোগী নিয়ে আসলে পারে দেখা যায় নৌকা ঠিক মতো পাই না। এটা স্পট বোর্ড হইলে পারে আমাদের একটু পারাপারের সুবিধা হয়। গ্রামবাসীরা জানান, নানা আবেদন অনুরোধের পর নৌপথে রোগী বহনের জন্য প্রায় 40 লাখ টাকা ব্যয়ে একটি নৌ অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেয় সরকার। এই লক্ষ্যে 2013 সালে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নৌ অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়, কিন্তু সেটি কখনোই মানুষের কাজে আসেনি। দীর্ঘদিন পড়ে থেকে অকেজো হয়ে গেছে, চুরি হয়ে গেছে ইঞ্জিন সহ গুরুত্বপূর্ণ অনেক কিছু। এখানে সেই 13 সালে দেওয়ার পরে এরা একদিনও সার্ভিস পায় নাই। এইরকম অকেজোভাবে ফেলে রাখতে রাখতে আজকে এটার ইঞ্জিনও খুঁজে পাওয়া যাচ্ছে না, এটার হদিস নেই। হসপিটালের এই ওয়াটার অ্যাম্বুলেন্স ব্যবহার না হওয়ার জন্য যাদের গাফেলতি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। নতুন করে নৌ অ্যাম্বুলেন্স পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। জানি 2013 সালে এখানে দেওয়া হয়, কিন্তু এর মেনটেন্যান্স করার সময় ড্রাইভার আসলে সাথে দেওয়া হয়নি। তো দীর্ঘদিন এটা নদীতে পড়ে থাকার ফলে জংধরে নষ্ট হয়ে গেছে। তো বর্তমানে আমরা চেষ্টা করতেছি যে আর একটা অ্যাম্বুলেন্স ওয়াটার পাওয়া যায় কিনা। চরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় নতুন একটি নৌ অ্যাম্বুলেন্সের দাবি স্থানীয়দের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক নোটিশের প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন ও সমাবেশ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় 6 দফা দাবি উত্থাপন করে আজকের মধ্যে তা বাস্তবায়নের দাবি জানান তারা। শনিবারের কর্মসূচিতে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম চালিকা শক্তি হওয়া সত্ত্বেও চিকিৎসক সমাজ বৈষম্য, অবহেলা ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে। চিকিৎসকদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা এবং স্বাস্থ্যসেবার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে 6 দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করা সহ 6 দফা দাবি জানান তারা। আগামীকাল থেকে মেট্রো রেলের চলাচল রাতে উভয় দিক থেকে 20 মিনিট করে বাড়বে। এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের ফলে রাতে মতিঝিল থেকে উত্তরার পথে সর্বশেষ ট্রেন ছাড়বে 10:30টায়, আর উত্তরা থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত 9:50 মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে সময় বাড়ানোর লক্ষ্যে গত 1 মাস পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে। রোববার থেকে যাত্রী পরিবহন শুরু হবে। তবে শুরুতে বাড়তি 20 মিনিটে মেট্রো রেল একটি ট্রিপ দেবে, অর্থাৎ একটি ট্রেন মতিঝিলমুখী এবং অন্যটি উত্তরামুখী চলাচল করবে। ফলে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের মাঝখানে বিরতি থাকবে 10 মিনিটের। সুদানে দায়িত্ব পালনকালে নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ দ্য হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা প্রদান করা হয়। সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের নিহত শান্তিরক্ষীদের পদকগুলো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন।
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের সাহস, আত্মত্যাগ এবং নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। 2025 সালের 13 ডিসেম্বর জাতিসংঘের পতাকা তলে দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় নিহত হন বাংলাদেশের ওই 6 জন শান্তিরক্ষী। এক সময়ের অপরাজয় নেত্রী এবং পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন জীবনের অন্যতম কঠিন রাজনৈতিক সময় পার করছেন। নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতার মসনদ হারানোর ধাক্কা কাটতে না কাটতেই তার উপর চড়াও হয়েছে আইনি জটিলতা আর দলীয় অভ্যন্তরীণ কোন্দল। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। কথায় কথা বাড়ে, ক্রোধে হয় ঝড়, কথা না বাড়িয়ে সখী যাও তবে ঘর। সহজ করে বললে বেশি কথা বা তর্কে জড়ালে ঝগড়া বা অশান্তি বাড়ে। হিসাব ছাড়া কথা বলে এবার বেশ ভালো ঝামেলায় পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাংলাদেশের ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যা নিয়ে করেন বিতর্কিত এক মন্তব্য। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি, আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার। এ ঘটনায় দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। পাশাপাশি বিধানসভার নির্বাচনে হেরে লেজে গোবরে অবস্থা তার দলের। বিরোধী দলীয় নেতা নির্বাচনে মমতার কথা শোনেননি তারই দলের বিধায়করা। মমতার পছন্দ শোভনদেব বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছে তৃণমূল থেকে নির্বাচিত সদস্যরা। এরই মধ্যে স্পিকারের অনুমোদনও পেয়েছেন ঋতব্রত। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজনীতিতে যে মমতা ছিলেন অগ্নিকন্যা হিসেবে খ্যাত, ক্ষমতা হারানোর পর তিনি এখন নিজ ভূমে পরবাস। ঘরের বাইরে আইনি লড়াই আর ঘরের ভেতর নেতৃত্বের যুদ্ধ, এই দুই ফ্রন্টে একসঙ্গে লড়তে গিয়ে মমতা কতটা ঘুরে দাঁড়াতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমির এক প্রত্যন্ত এলাকায় পিপাসায় অন্তত 49 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মরুভূমির চরম প্রতিকূল পরিবেশে এতগুলো মানুষের মৃত্যুর মধ্যে বেঁচে ফিরেছেন মাত্র 2 জন। তারা মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে বহুদূর পথ হেঁটে লোকালয়ে পৌঁছে কর্তৃপক্ষকে খবর দেন। বিবিসির খবরে বলা হয়, একটি ট্রাকে করে আরোহীরা একটি মুসলিম ধর্মীয় উৎসব শেষে মালি থেকে নিজ দেশে ফিরছিলেন। পথে মরুভূমির এক প্রত্যন্ত এলাকায় ট্রাকটি বিকল হওয়ার পর এক পর্যায়ে পিপাসায় এতগুলো মানুষের মৃত্যু হয়। ইরানের দক্ষিণাঞ্চলের রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। শুক্রবার এই হামলার কথা জানায় তারা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতির বরাতে এএফপি জানিয়েছে, ইরানের 4টি ড্রোন তারা ভূপাতিত করেছে। ড্রোনগুলো হরমুজের দিকে ছোড়া হয়েছিল। পরে গরুক ও কাশেম আইল্যান্ডে উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানো হয়। ইরানের ছোড়া ড্রোন আঞ্চলিক সামুদ্রিক নৌযান চলাচলে হুমকি হয়ে ওঠায় রাডার স্থাপনায় হামলা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এবার গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ 2026। 10 বছর পর নারী সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। খেলা শুরু সন্ধ্যা 7টায়। এক মাকে হারিয়েছেন কদিন হলো। দেশমাতৃকা দায়বদ্ধতার কারণে শেষবারের মতো দেখা হয়নি মাকে। বুকে পাথর বেঁধে এবার বাংলাদেশকে আরেকটি সম্মান উপহার দেওয়ার লক্ষ্যে অনুশীলনে শিউলি আজিম। মিশন সাফের হ্যাট্রিক শিরোপা জয়। কাজটা অতটা সহজ নয় তা জানা পুরো দলের, তাই বলে তো হাল ছেড়ে দেওয়া যায় না। ভারতের গোয়া রাজ্যে তপ্ত রোদে নিজেদের সেরাটা নিংড়ে খেলার প্রতিজ্ঞা মারিয়া মান্দা, আনিকা, ঋতুপর্ণাদের। আনিকা, ঋতুপর্ণার পাশাপাশি পুরো দলের সবাই সমান, কোনো বিশেষ কেউ নেই। দল হিসেবেই খেলতে চায় মেয়েরা। ম্যাচের 90 মিনিটের প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে, এটাই আসল বিষয়।
গ্রুপ পর্বে 2 ম্যাচ আর সেমিফাইনাল 3 ম্যাচে করা ভুলগুলো শুধরে নেওয়ার শেষ সুযোগ বাংলার নারীদের। বলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে তাই ভোরবেলায় ঘাম ঝরানোর অনুশীলনটা করে নিয়েছে পিটার বাটলার শিষ্যরা। সুযোগ পেয়েছি আবার, বিগত দিনে আমরা 2টা সাব জিতেছি, তো তৃতীয়বারের মতো আবার সুযোগ এসেছে। তো সবসময় তো অনেকের সুযোগ থাকে না, তো আসলে এই সুযোগটা পেয়েছি, এটা কাজে লাগানোর জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করে এসেছি, পরিশ্রম করে এসেছি। তো অবশ্যই ফাইনাল ম্যাচে যে আমরা যেন দেশবাসীকে কিছু দিতে পারি বা আমাদের খেলাটাও যেন দেখাতে পারি, তো আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ফাইট করব। প্রতিপক্ষ ভারতও চাচ্ছে হারানো শিরোপা ফিরে পেতে। সেমিতে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের বিপক্ষে এবার অন্তত সহজ ম্যাচ হবে না, তা ভালো করে জানা তাদের। সবশেষ 2019 সালে নিজেদের 5ম ট্রফি জিতেছিল তারা। এরপরে টানা 2বার বাংলার মেয়েদের শিরোপা উৎসব তাদের দেখতে হয়েছে গ্যালারিতে বসে। বাংলাদেশ দল নিয়ে আমাদের পুরো ধারণা আছে, সেভাবে প্রস্তুতি নিয়েছি। দক্ষিণ এশিয়ায় সেরা হওয়ার লক্ষ্যে জয়ের বিকল্প কিছু ভাবছি না। 2022 এবং 24 সালে সাফের গ্রুপ পর্বে ম্যাচে ভারতকে টপকে সেমিতে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এবার ভিন্ন মঞ্চে আরেকবার দক্ষিণ এশিয়ার রানী হওয়া শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ লাল সবুজ কন্যাদের। হেঁটে চলা এই পথের শেষ হাসিটা হাসবে কে, কার হাতে উঠবে সাফের 8ম আসরের শিরোপা? বাংলার মেয়েরা কি পারবে স্বপ্নের হ্যাট্রিক মিশনের শেষটা রাঙাতে, নাকি ভারতের কন্যারা পুনরুদ্ধার করবে সে ট্রফি? তার উত্তর মিলবে জওহরলাল নেহরুর ফতেদা স্টেডিয়ামে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। নারী সাব চ্যাম্পিয়নশিপের খবর সংগ্রহ করতে ভারত অবস্থান করছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব। কথা বলবো তার সঙ্গে। হাসিব, খেলোয়াড়রা কি এখন মাঠে পৌঁছেছেন কিনা? ফাইনাল ম্যাচের আগ মুহূর্তে স্টেডিয়ামের পরিবেশ কেমন দেখছেন? সকালে একটা বিষয় নিয়ে আমরা খুবই আলোচনা এবং সমালোচনা হতে দেখেছি যে বাংলাদেশ দলকে যে মাঠে প্র্যাকটিস করতে দেওয়া হয়েছিল সে মাঠটা খুব বেশি ভালো ছিল না বা প্র্যাকটিসের জন্য উপযুক্ত নয়। বাহিরের লোকজনও সেখানে ঢুকছিল, এ নিয়ে কোচও বিরক্তি প্রকাশ করেছেন। বিস্তারিত যদি জানান আমাদের। শুরুর প্রশ্নের উত্তরটা আগে দেই, সেটা হচ্ছে বাংলাদেশ টিম এই মাত্র মাঠে ঢুকেছে। আমার ঠিক পেছনে থাকা যে বাস, সে বাস থেকে মাত্র মাঠে এবং এখন তারা আসলে ড্রেসিং রুমে চলে গিয়েছেন এবং সেখানে আসলে তাদের শেষ প্রস্তুতি এবং টিম মিটিং শেষ করে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়, স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে জওহরলাল নেহরুর ফতেদা স্টেডিয়ামে। এবং একই সাথে একটা জিনিস বলি যে মূল একাদশ যেটা আমরা পেয়েছি, সেখানে আসলে মূল একাদশে ব্যাক করেছেন শামসুন নাহার জুনিয়র এবং তোহরা খাতুন এবং সুরভি আকন্দ প্রীতি আসলে বাদ করেছেন, উমেলা মার্মা বাদ করেছেন আগের যে একাদশ ছিল নেপালের বিপক্ষে সেই ফাইনালে, সেখান থেকে। এবং তাতে যে মূল একাদশ যেটা পেয়েছি তাতে যেটা স্পষ্ট সেটা হচ্ছে 4-4-2 ফরমেশনে বাংলাদেশ আজকে ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। আর তৃতীয় যে প্রশ্নটি করেছেন আপনি যে প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে, ইয়েস, প্র্যাকটিস গ্রাউন্ডে কোচের বেশ বিরক্ততা ছিল, বিশেষ করে ব্যাম্বোলিম যেই অ্যাথলেটিক্স স্টেডিয়ামে প্র্যাকটিস করেছিল বাংলাদেশ দল ফাইনালের আগে যে অনুষ্ঠানটা হয়েছিল, সেখানে আসলে সিকিউরিটি নিয়ে বেশ প্রশ্ন ছিল এবং এতটাই ওপেন একটা স্পেস ছিল যে যার ফলে আসলে বাংলাদেশের কোচ এবং তার টেকনিক্যাল সাইডগুলোকে সে আসলে খেলাধুলার উপরে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেনি। সেখান থেকে খুব বেশি ডিস্টার্ব ফিল তিনি করেছেন এবং গতকাল সংবাদ সম্মেলনে তিনি একই কথাই বলেছেন। তবে ভারত যে মাঠে অনুষ্ঠান করেছে ডন বস্কোতে, সেখানে মানুষ প্র্যাকটিস করেছিল ভারতের বিপক্ষে ম্যাচের আগে এবং একই সাথে হচ্ছে মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগেও সেই মাঠটা আসলে ফাইনালি তারা পায়নি ফাইনাল ম্যাচের আগে, যার ফলে কোচের একটা বিরক্ততা ছিল। তবে শেষমেশ বাংলাদেশ যে অনুশীলনটা বা যে প্রিপারেশন নিয়ে গেছে মানসিকভাবে এবং একই সাথে মাঠের লড়াইয়ের জন্য, সেটি আসলে এখন শেষ মুহূর্তে আসলে নিজেদেরকে শেষ টিম মিটিং হয়তো বা সেটা আমরা দেখবো যে তারা হয়তো বা একটু পরে যখন মাঠে নামবে তখন আসলে মাঠে আমরা দেখবো যে সব প্রশ্নের সব সমালোচনার উত্তরটা আসলে তারা মাঠের লড়াইয়ে কেমনটা দেন, কেমনটা করেন বাংলার মেয়েরা। তৃতীয়বারের মতো সাফ জয় যে সুযোগ বাংলাদেশের সামনে, ভারতের মাটিতে ভারতকে হারানোর যে সুযোগ বাংলাদেশের সামনে, সেটা আসলে কতটা তারা কাজে লাগাতে পারে, কতটা সাকসেস হতে পারে, সত্যি কি ট্রফি হাতের 8 তারিখ দেশে ফিরতে পারে বাংলাদেশের মেয়েরা, সেটি আসলে এখন মূল পরীক্ষা, আসল পরীক্ষা। এবং সেটি শুরুতে আর কয়েকটা ঘন্টা বা বলা যায় 1 ঘন্টা বা তারও কিছু সময় বাকি রয়েছে। তো সব মিলে আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রস্তুতি এবং তারা আসলে মাঠে ঢুকেছে এবং তারা সব কিছু সমালোচনা জবাব মাঠের পারফরমেন্সে শিরোপা জবাব দিতে চায়। সাকিব, এই ছিল আমার কাছে জওহরলাল নেহরু ফতেদা স্টেডিয়াম থেকে সবশেষ। হাসিব, আপনাকে ধন্যবাদ। বিশ্বকাপে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফিফা। তীব্র প্রতিবাদের মুখে নিজেদের এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ফিফা জানায়, বিশ্বকাপের যে কোনো ম্যাচে সব সমর্থক
একটি করে নরম প্লাস্টিকের 590 মিলিলিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ফ্যাক্টরি সিল্ড ওয়ান টাইম পানির বোতল সঙ্গে নিয়ে ঢোকার অনুমতি পাবেন। তবে নিরাপত্তা ও সুরক্ষার কারণে সমর্থকেরা শক্ত প্লাস্টিক বা ধাতব তৈরি পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা এই 3 দেশ এবার এই বিশ্বকাপের আয়োজক। শেষ করব দীপ্ত সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরেকবার। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা বিএসএফের, বিজিবির শক্ত অবস্থানে পণ্ড। পাবনার বেড়া উপজেলায় চরবাসীর নৌ অ্যাম্বুলেন্স পড়ে থেকে নষ্ট, সেবা পাননি কেউই। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল সন্ধ্যায় 10 বছর পর মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40-এ দেখার আমন্ত্রণ রইল।